21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, দণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে বললেন হাইকোর্ট। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর, আহত 7। এবং শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বগুড়া থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে, যার শুনানি হতে পারে আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর এই মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় 17 বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 28 মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র, গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এই মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালে আপিল করেন। রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এই বিষয়ে কিছু বলতে পারছিল না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি। এরপর রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনির শিকার হয় অভিযুক্ত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর নগরবাসীর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাহিনীর মনোবল ফিরে পেতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এমন কথা জানিয়েছেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান। আসন্ন ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি কথা বলেন এশিয়ান টেলিভিশনের সাথে। থানায় আসা নাগরিকদের সেবাদান ও বিভিন্ন ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ সহ অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। ছাত্র জনতার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের পর পুলিশ বাহিনীর কিছুটা মনোবল ভেঙে গেলেও এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে এই বাহিনী। রাজধানীর মিরপুর জোনের দৃশ্যপটে প্রতিফলিত হচ্ছে ঘুরে দাঁড়ানোর সেই চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বভার গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম দিকে কিছুটা বিপাকে পড়লেও সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে সে অবস্থা। পুলিশের পেশাদারিত্বে স্বাভাবিক হতে শুরু করেছে ডিএমপির কার্যক্রম। অনেক ভালো সেবা পাইছে, আইসি কথা বলছি, আমাদের কাজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ওনারা খুবই আন্তরিক এবং খুবই দ্রুততার সহিত আমাদের অভিযোগটা নিয়েছেন। প্রবলেমগুলো শুনলো, কমপ্লেনটা নিল, নিজে আমাকে কর্পোরেট করলো এটার সাথে, মানে আমি যথেষ্ট খুশি। গেল ফেব্রুয়ারি মাসে জনগণের জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনের সফলতার জন্য পল্লবী ডিএমপির শ্রেষ্ঠ থানা হিসাবে স্বীকৃতি পেয়েছে বলে জানান ওসি। আমি মনে করি যে আমি অনেকটাই সফল, কারণ মানুষের সেবা দিতে পারছি। গত ফেব্রুয়ারি 2025 গত মাসে আমার মাদক মামলা হয়েছে 19টা মাদক মামলার মধ্যে আমার 38 জন আসামি গ্রেপ্তার আছে। হাতে নাতে 57 জন ছিনতাইকারী আমার ধরা আছে। ওয়ারেন্টের মধ্যে 239টি ওয়ারেন্ট আমি খারিজ করতে পেরেছি। 146 জন আসামি আমার গত মাসে অ্যারেস্ট আছেন।
এবং বিদেশি একটি পিস্তল, তিনটা ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি এবং আমাদের বিভিন্ন থানা থেকে মিসিং হওয়া বা চুরি হওয়া বা 5ই আগস্টে যে তসরুপটা হয়েছিল এরকম আমরা 300 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করছি। এর মধ্যে মিরপুর জোনের 7টি থানার পুলিশি কার্যক্রমের ফলে মিরপুর এলাকা অনেকটাই নির্বিঘ্ন হয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদের রহমান। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে নেওয়া সেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি। এই মাহে রমজানকে কেন্দ্র করে মানুষ যেন নির্বিঘ্নে তার কেনাকাটা করতে পারে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে টাকা পয়সা লেনদেন হয়, সেগুলোকে আমরা আমাদের মনিটরিংয়ে রেখেছি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে তারা তাদের ট্রানজ্যাকশানগুলো করতে পারে সেই দিকে আমরা নজর রেখে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা ঢেলে সাজিয়েছি। ঈদে শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতার পাশাপাশি সড়ক ও পাড়া মহল্লায় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। সামনে আমাদের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা থেকে অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে যাবেন, তো এটাকে কেন্দ্র করে আমরা আমাদের পুলিশিং যে কার্যক্রমগুলো আছে সেটা গ্রহণ করছি, মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করছি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বগুড়া থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বগুড়ার 0 সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এর আগে মঙ্গলবার বিকেল 5টার দিকে শহরের স্টেশন রোডে মিতালি পাম্পের সামনে 2 মোটর শ্রমিক নেতাকে মারধর করে আহত করা হয়। তারা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলী। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে মিতালি পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানামা করেন। এই নিয়ে বিকেলে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত 14 মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ 19 মার্চ পাওয়া যাচ্ছে 29 মার্চের অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এই 2 সময়ে 2 অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট 44টি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট 19টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না। টাঙ্গাইলের ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটাইল উপজেলা ও পৌর শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাসেত করিম সহ আরও অনেকেই। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীর কিশোরগঞ্জের কামারপাড়ায় অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় তিনি বলেন, পবিত্র রমজানের তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম ডালিম সহ আরও অনেকেই। সুস্থধারার সংস্কৃতি চর্চার আহ্বান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মাহবুবুর রহমান লিঙ্কন আহ্বায়ক করে জাসাস শ্রীমঙ্গল উপজেলা শাখার 67 সদস্য বিশিষ্ট এবং জসিম মিয়াকে আহ্বায়ক করে পৌর শাখার 31 সদস্য বিশিষ্ট 2টি আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা জাসাস। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী সহ সাংস্কৃতিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান জাসাস আহ্বায়ক মাহবুবুর রহমান লিঙ্কন।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করেই ইসরায়েলের সবশেষ হামলায় এক রাতেই নিহত হয়েছেন 4 শতাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন। তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে 404 জন নিহত এবং 562 জনেরও বেশি মানুষ আহত হয়। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। এমন অবস্থায় গাজা উপত্যকায় ইসরায়েলের এই হামলা ও গণহত্যা কেবল শুরু মাত্র বলে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। আবার দেশের বাইরে খবর। সম্প্রতি নির্মিত ভিকি কৌশলের ইতিহাস ভিত্তিক ছবি সাভার বিতর্কিত তথ্য ভারতের নাগপুরের সংঘর্ষের ঘটনার উস্কানি জুগিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস মঙ্গলবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে হিন্দু গোষ্ঠীর সংঘর্ষে 1 ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হওয়ার নাগপুর শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। মধ্য ভারতের শহর নাগপুরে সোমবার থেকে চলা সহিংসতায় রাস্তায় রাস্তায় গাড়ি পোড়ানো হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে 15 জন পুলিশ সদস্য রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি গোষ্ঠীর সদস্যরা সম্রাট আওরঙ্গজেব এবং তার সমাধি অপসারণের দাবিতে স্লোগান দেওয়ার সময় সম্রাট আওরঙ্গজেবের কুশপুত্তলিকা পোড়ায়। এলাকার বাসিন্দা এএনআই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মুখোশ পরে আক্রমণকারীরা ধারালো অস্ত্র এবং বোতল বহন করছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস সহিংসতার সমালোচনা করে বলেন, সম্প্রতি ভিকি কৌশলের ইতিহাসভিত্তিক বিতর্কিত ছবি সাভা এ ঘটনার উস্কানি জুগিয়েছে। তবে ভিএইচপি কোনো সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সমাধিস্থলটি সরিয়ে সেখানে স্থানীয় মারাঠা সম্প্রদায়ের শাসকদের স্মৃতিস্তম্ভ দিয়ে প্রতিস্থাপনের দাবি জানিয়েছে। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সদর দপ্তর অবস্থিত, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির আদর্শিক সংগঠন। ভিএইচপি একই পরিবারের সংগঠনের অন্তর্ভুক্ত। মোদীর সমালোচকরা প্রায়শই তাকে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন। তবে যে ইস্যুতে সংঘর্ষ হচ্ছে সেই সম্রাট আওরঙ্গজেবের সমাধি সংঘর্ষের কেন্দ্রস্থল নাগপুরে অবস্থিত নয়, বরং মহারাষ্ট্রের একটি স্বল্প পরিচিত শহর খুলদাবাদে অবস্থিত। জানা যায়, সপ্তদশ শতাব্দীর মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনের বিরোধিতা করেছিলেন মারাঠা রাজা শিবাজির পুত্র সম্ভাজি। শেষ পর্যন্ত বন্দী অবস্থায় মারা যান তিনি। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর রমনায় আইইবি ভবনে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী আনহ আক্তার হোসেন, প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ফুটবল। ইতালির সিরি ডিতে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার বিকেলে ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত। সেখানে ফরওয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানান ভক্তরা। এর আগে ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে
ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি, কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন তিনি। এ বিষয়ে কোচ হাভিয়ের ক্যাপ্রেরার জানিয়েছেন, ফাহমিদুল মেধাবী ফুটবলার, তার গতি আছে, তবে বয়স কম, এখনও জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, দণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে বললেন হাইকোর্ট। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর, আহত 7। এবং শ্রমিক নেতাদের মারধরের ঘটনায় বগুড়া থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।